এসেছেন সবাইকে স্বাগতম এবং আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমার বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের শুরু লগ্ন থেকে যারা বাংলাদেশের জন্য স্যাক্রিফাইস করেছেন তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই ৭১ থেকে শুরু করে ৬৯, ৭০-এর আন্দোলন, তারপরে ৫২ ভাষা আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ ২০২৪-এর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকেও স্মরণ করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমাকে এখানে মূলত যে জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার যে অভিজ্ঞতা ছিল বা আমার যে ওই অভ্যুত্থান পরবর্তী সময় যে প্রত্যাশা সেইটা ব্যক্ত করার জন্য আসলে বলা হয়েছে। তো শুরুতেই যে প্রশ্নটা আসে যে রেজিস্ট্রার স্যারের আলাপে শব্দটা এসেছে যে আন্দোলন কি ব্যাহত হয়েছে কিনা, এইটার সাথে আমি একটু যুক্ত করতে চাই। এইটা শিরোনাম ধরে আপনারা বক্তব্যটা মাথায় রাখবেন প্লিজ। সেটা যে জুলাই আন্দোলন কি ব্যাহত হয়েছে নাকি এটা অলরেডি ভূত হয়ে গেছে নাকি এটার ভবিষ্যতে কিছু এক্সিস্ট করবে। তো সেই জায়গা থেকে আমি যে রেফারেন্সটা দিয়ে কথাটা শুরু করতে চাই, আপনারা হয়তো দারন এসমেগেল এবং এ রবিনসনের একটা গবেষণাপত্র আছে, সেটা যে হোয়াই নেশনস ফেল, যে একটা জাতি কেন ফেল করে। সেই জায়গার যে কি এলিমেন্টসগুলো যদি আপনারা দেখেন, যে সেখানে আপনি পাবেন যে ভোট ক্রয় বিক্রয় একটা জাতি ফেল করার অন্যতম একটা কারণ, করাপশন, তারপর কুশিক্ষা, অপশিক্ষা, অনেকগুলো বিষয় একসাথে ফাংশন করে বিষয়টা একটা জাতি একটা সময় গিয়ে ফেল করে। তো ৫৪ বছর বয়সে যদি আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দেখেন, ওই জায়গাটা থেকে দাঁড়াইয়া ওই যে দারুন এসমেগেল বা এস রবিনসন যে এলিমেন্টসগুলোর কথা বলছেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো যে সত্য কথা যে ওই এলিমেন্টসগুলো আমাদের মধ্যে এখন এক্সিস্ট করে এবং ইভেন ২০২৪-এর আন্দোলনের পরেও সেগুলো আমরা উতরাতে পারিনি। আমি আরেকটা জায়গা থেকে তারই ধারাবাহিকতা ধরে বলতে চাই যে আমরা জুলাই পরবর্তী সময় আমরা দেখেছি যে ক্রেডিট নিয়ে একটা বিরাট গ্যাঞ্জাম তৈরি হয়েছে, যে কে কন্ট্রিবিউশন কার কতটুকু। ওই জায়গাটা থেকে আমাদের প্রত্যেকের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা কি করতে চাই, যে নতুন বাংলাদেশ 2.0 তৈরি করতে চাই। তো ওই জায়গাটা থেকে আমি একটা প্রশ্ন আমাকে নিজেকেও করি এবং যারা আছেন আপনার এখানে অনেক গুণীজন, যে ৫ আগস্ট পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে চিন্তার কি কোনো তফাৎ আমাদের মধ্যে ঘটছে কিনা। অর্থাৎ আপনি যে আইডিওলজিক্যাল ব্যাপারে আমার কোনো ক্লাস নাই, কিন্তু আপনি যে জায়গাটা থেকে দেখতেন বাংলাদেশ রাষ্ট্রটাকে, আপনি যেখানে আশা করতেন, ওই জায়গাটা গিয়ে আপনি কি আপনার নিজের চিন্তা অর্থাৎ নিজের আত্মচেষ্টাটা করছেন কিনা। যে প্রশ্নটার জন্য আমি এটা বলছি, যে পুরানো চিন্তা চেতনা অথবা পুরানো ধ্যান ধারণা অথবা পুরাতন মানুষ দিয়ে আমরা কি নতুন বাংলাদেশ গড়তে পারবো কিনা, এটা একটা বড় প্রশ্ন। পরবর্তীতে যে আপনি যদি এখন বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে দেখেন, যে চারিদিকে অশান্তির আলটিমেটলি কোনো শেষ নাই, যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে সেই পুরানো রাজনীতির ধারাটা ফিরে এসেছে। তো সেই জায়গাটা থেকে কত বড় একটা বাজে অবস্থা, যে আন্দোলন পরবর্তী সময় ছাত্র শিক্ষককে পেটাচ্ছে, এগুলো বলার মতো না বিষয়গুলা। এরপরে দেখেন যে সবাই রেগে যাচ্ছে, আলটিমেটলি কেউ কাউকে সহ্য করার মতো যে একটা জায়গা ছিল সেইটা হারাইছে। তো সর্বমিলে একটা হয়েছে কি, এইটা আমাদের একটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমাদের প্রশ্নটা বড় করছে যে জুলাই গণঅভ্যুত্থান কি ব্যাহত হইল কিনা। পরবর্তীতে আমরা আরেকটা জটিল সমস্যায় ভুগি। যে কিরকম, যে আমরা যদি কারো বক্তব্যের মধ্যে যে ভারত, আমেরিকা বা পাকিস্তান, দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসে। কোনোভাবে যদি কাউকে আমার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে বা তার প্রতি আমার অন্য কোনো ইন্টেনশন থাকে, তাকে আমাদের ট্যাগ দেওয়ার যে বিষয়টা, ট্যাগ দেওয়ার ফলে আমাদের কি হইতেছে, যে কার বাবার ছেলে দাদা আওয়ামী লীগ করতো, ওই ওসিলায় তাকে ধর, কে বিএনপি করতো, কে জামাত করতো, ওই ওসিলায় তাকে ধর। আলটিমেটলি যে আমরা যে সে পুরানো রাজাকার শব্দটা শুনতাম, সেই জায়গাটা অন্য একটা ভেরিয়েশন আলটিমেটলি ফিরে আসছে, যেটা একটা আক্ষেপের জায়গা। এখন যে আমি যে প্রত্যাশাটা করি, যে আমি বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের একটা অংশ হিসাবে, যে এই যে আমেরিকারে দোষারোপ দেওয়া বা ভারত বা পাকিস্তান, যে বাংলাদেশ আমেরিকা হয়ে যাচ্ছে, ভারত নিয়ে যাচ্ছে বা পাকিস্তান হয়ে যাচ্ছে, এইটার ফলে আলটিমেটলি হয় কি, আপনি নিজের যে দায় আনইউজুয়াল একটা সাসপেক্ট করতেছেন, আপনি নিজে যে ব্যর্থ, আরেকজনের উপরে সেই দায়টা দিয়ে সেই সমস্যাটা থেকে বের হইতে চাইতেছেন। আলটিমেটলি যেটা শানে নজরুল আমার, সেটা হলো যে আপনি যদি নতুন বাংলাদেশ চান, সেই জায়গাটা থেকে কি করতে হবে, আপনার নিজেকে শুদ্ধ হইতে হবে।
মানে আমাদের সংস্কারের যে অর্থটা, সেই অর্থটা নিজের মধ্যে থেকে শুরু করতে হবে। আমাদের পড়াশোনার জায়গাটা মনে হয় অনেক বাড়ানোর দরকার আছে, তারপর সহনশীলতার জায়গাটা অনেক বাড়ানোর দরকার আছে। সর্বোপরি যে কথাটা শেষের দিকে আসছে, যে যেটা বলতে চাই, যে অনেকে বলতে হয়তো শোনা যায় যে যে এই রেভুলেশন আলটিমেটলি মানে মৃত অবস্থায়। তো এখানে কোনো একজন মনীষী হয়তো বলছিলেন যে রেভুলেশন নেভার গোস ব্যাকওয়ার্ড, অর্থাৎ রেভুলেশন কখনো আপনার পিছনে যায় না, আপনার এটা একটা জাতির উন্নতির জন্য এটা একটা চরম পথ আমাদের সামনে তৈরি করছে। সবশেষে আমার এক্সপিরিয়েন্সের কথা বলতে ভুলে গেছি আমি, যেটা যে গত বছর এখানে একটা আলাপ হয়েছিল, সেখানে আংশিক বলার সুযোগ হয়েছিল। সে জায়গায় হচ্ছে যে এখানে রাহান ভাই আছেন, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। 24-এর 16 তারিখে অর্থাৎ 16 জুলাই আমরা হচ্ছে বিউবিটির সামনে সর্বপ্রথম, মানে আমাদের দেখেন, আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গেছিলাম, আমাদের কিন্তু এই জায়গাটা থেকে আমাদের মানে অংশগ্রহণটা বাংলাদেশ হিস্ট্রিতে প্রথম। আমাদের পড়ার টেবিল, বিশ্ববিদ্যালয় এবং আনুষঙ্গিক নিজের কাজ। তো সেই জায়গাটা থেকে বের হয়ে আমরা যখন রাজপথে যাওয়ার একটা তৈরি হলো 16 তারিখে, আমি মানে দেখে রীতিমতো অবাক হলাম যে একটা রাষ্ট্র তার ছাত্রের উপরে, অর্থাৎ যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে তাদের উপরে কিভাবে অস্ত্র চালাতে পারে, তার উপর কিভাবে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে পারে, বিশাল একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করালো। মানে আমরা যে জায়গাটা থেকে ছিলাম সেই সারাউন্ডিংসটা থেকে বের হয়ে এই প্রশ্নটা একটা বড় সংকোচের জায়গা তৈরি করছে। তো ওই জায়গাটা থেকে একটা উপলব্ধি হইলো 16 তারিখে বিউবিটির সামনে দাঁড়াইয়া, যে হচ্ছে এই আন্দোলনে আমরা যখন অংশগ্রহণ করা শুরু করেছি, যে অর্থাৎ যে ছেলেপেলেগুলা বা যে স্টুডেন্টগুলা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে দাঁড়াইয়া হচ্ছে স্লোগান দেওয়া আরম্ভ করছে, সে এই আন্দোলনের একটা হেরফের না করে আসলে রাজপথ থেকে উঠবে না। তো ওই জায়গাটা থেকে 16 তারিখে এসে আমরা পরিকল্পনা করলাম। এখানে আমার বন্ধু মাহমুদুল হাসান নামে একজন আছে, যাকে হচ্ছে কিছুদিন আগে একটা কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। সে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একটা পার্ট, আমি জানি না এটা কেন হয়েছে। তারপরে হচ্ছে রাহান ভাই ছিলেন, এরপরে হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টে সুমন ভাই ছিলেন। আমরা প্ল্যান করলাম যে 18 তারিখে আমরা মিরপুর 10-এ যাব। তো আল্লাহ হচ্ছে ওই জায়গাটা থেকে হয়তো মানে একটা গুলি এবং মাথা ফাটার ওসিলায় হচ্ছে হেফাজত করছেন ওইবার। 17 তারিখে রাতের একটা ঘটনা বলি। আমি ডায়েরি মেনটেন করি অনেকদিন ধরে, আমি মানে টুকটাক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লেখার একটা অভ্যাস আছে আমার। আমি 17 তারিখে রাতে 12টার পরে সবাই ঘুম, আমার রুমমেট যারা ছিল, আমার ডায়েরিটা সেই লাল রঙের একটা ডায়েরি, ওখানে আমি যে আমার কাছে কে কত টাকা পয়সা পাবে, আমার জীবনের প্রিয় মানুষদের উদ্দেশ্যে দু একটা ছোটোখাটো কথাবার্তা, আমার বাবা মায়ের উদ্দেশ্যে কথাবার্তা। তখন আলটিমেটলি কিন্তু না ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়, না ছিল কেউ, কয়েকজন আমরা কাজ করছি, সত্য কথা যেটা। তো ওই জায়গাটা থেকে এই বিষয়গুলো লিখে রেখে গেছি। তো ওই ডায়েরিটা আজকে আমি খুলছিলাম, ডায়েরিটা আমার কাছে এখন নাই, আমার বাসায়। যে অনেক কিছু হইতে পারতো, আমি এখানে নাও থাকতে পারতাম। তো সবার কাছে অনুরোধ যেটা, যে যারা আসলে মারা গেছেন তাদের কন্ট্রিবিউশন আমরা যারা জীবিত আছি তাদের থেকে অনেক বড়। তাদের যে জিসটা, যে আন্দোলনের প্রেক্ষিতে আপনারা যে জায়গা থেকে পলিটিক্যাল আইডিওলজি বিলং করে রাজনীতি করেন না কেন, এটা অসুবিধার বিষয় না। তো ওই জিসটা যাতে সব সময় সবার উপরে থাকে, সেই বিষয়টা চেষ্টা করবেন। এবং সর্বশেষ আমি আলোচনা শেষ করব, একটা বিষয় দিয়ে শেষ করি। প্রাইম বিশ্ববিদ্যালয়ের সাথে আমি আছি 4 বছর, আমার শেষের দিকে চলছে। আমার কিছু প্রত্যাশার জায়গা আমি বলি, এইটা হয়তো আমি অফিসিয়ালি বলছি, আমি হয়তো সুযোগ পাবো না, এই কারণে অপ্রাসঙ্গিক হতে পারে, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। যে আমরা যখন জুলাই পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের রাজনীতির, আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রভাব পড়লো আসলে। আমরা দেখলাম তারই ধারাবাহিকতায় আমাদের নতুন ভাইস চ্যান্সেলর স্যার আসলেন। তো স্যারের যেদিন আগমনী, যেদিন আমরা শুভেচ্ছা বার্তা দেই, ওই দিন স্যারের যে স্পিরিটটা আমি দেখছিলাম, যে মানে আমরা আসলে মনে করছিলাম যে রজনীকান্তের যে মুভির মতো, যে সে হেঁটে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের আমূল একটা পরিবর্তন আসবে। আলটিমেটলি আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, 1 বছর প্রায় অলমোস্ট স্যার আসছেন, সেই জায়গাটা থেকে কিছুটা হতাশ। কারণ কি, স্যারের শুরু থেকে যে স্পিরিটটা, যে ক্ষিপ্রতা বা কাজ করার যে গতিটা, পরবর্তী এই সময় এসে আমি দেখি আসলে যে সম্ভবত আমি ভুল হতে পারে, আমি যদি ভুল হয় আমি এর জন্য সরি প্রকাশ করছি, যে অফিস ওয়ার্ক বাদে আসলে স্যারের কাছ থেকে সেই ধরনের কোনো ধরনের বড় প্রত্যাশার জায়গা আমি দেখছি না। এটার কারণটা আমি বলি, কেন আমি বলছি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যে একটা সময় প্রচুর সেমিনার, সভা, বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন মানে অমাইক লেভেলের কাজবাজ চলতো। এইটা হঠাৎ করে কেন যেন মন্থর হয়ে গেছে, আমি জানি না এটার কারণ কি, এটা স্যার হয়তো জানবেন ভালো। পরবর্তীতে পরবর্তীতে এটা একটা আমার একটা দুঃখের জায়গা। পরবর্তীতে যেটা স্টুডেন্টদের অনেক দিনের দাবি ছিল, যে আমাদের একটা ক্যান্টিন রিসেন্টলি হয়তো চালু হয়েছে,
কিন্তু এটা আসলে সন্তোষজনক কোনো বিষয় না। কারণ কি দেখছি আমরা 4-5 বছরে, আমি 4 বছরে অন্তত 4-5টা ক্যান্টিন যাওয়া আসা করছি। এখানে কর্তৃপক্ষের অনেকে আছেন যে আপনার ছেলেবেলে বা স্টুডেন্টরা দুপুরে কী খাবে এটা যদি আপনারা বন্দোবস্ত করতে না পারেন তাহলে এটা তো দুঃখজনক একটা বিষয়। আমি মনে করছি যে অনেক বিশ্ববিদ্যালয় এটা করে, বেসরকারি বিশ্ববিদ্যালয় করে, একটু আশপাশে খোঁজ নিলে খুব ভালোভাবে জানা যায় যে এই অন্তত যে ক্যান্টিনটা যাতে চালু থাকে আর কি, এটা একটা বিষয়, এটা একটা দাবি আমার। দ্বিতীয়ত হচ্ছে বাস, একটা বাস আমাদের ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে পরিসংখ্যান করে বাসটা যে রুটে দেওয়া হয়েছিল, মানে ওই রুটে তো আমি দেখলাম যে বিশাল বড় একটা বাস, কিন্তু 4-5 জন যাত্রী আসলে যেত না ওখান থেকে। তো এভাবে তো আসলে একটা বাস চালানো যায় না, এটা সত্য কথা। কিন্তু বাস দেওয়া হয়েছিল সম্ভবত সাভার বা এই যে আবদুল্লাপুর এই রুটে। কিন্তু আলটিমেটলি স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবস্থাটা, আমাদের কিন্তু ওই যে আবদুল্লাপুরের যে স্থানীয় ছেলেটা সে কিন্তু প্রাইম বিশ্ববিদ্যালয়ে পড়ে না। প্রাইম বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে হয়তো সারাউন্ডিংসে থাকে, সর্বোচ্চ আপনার মিরপুর 10, এদিকে আগারগাঁও, মোহাম্মদপুর, এই সারাউন্ডিংস। যদি এই জায়গাটা থেকে যদি হচ্ছে কয়েকটা মিনি বাস চালু করা যায়, এটা আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা কাজ। সারাদিন এরা মিরপুরের মধ্যেই ঘুরবে। তো এটা হচ্ছে অনেক মানে এই সমালোচনা করলাম, স্যারের কিছু প্রশংসা না করলে নয়। সেটা হচ্ছে যে আমার চোখে যেটা পড়ছে, আমি আসার পরে 3 জন ভাইস চ্যান্সেলরকে আমি প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। একজনকেও দেখি না যারা ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়েন। এইটা খুব ভালো একটা কাজ হয়েছে। কেন কাজ হয়েছে আমি বলি, সেটা হচ্ছে যে অনেক এমপ্লয়ি থেকে শুরু করে সবাই অনেক এনকারেজ হচ্ছে, মানে স্যার তো একটু উৎসাহের জায়গা থেকে এইটা যাতে মানে মসজিদের এনভায়রনমেন্টটা যাতে ভালো করা যায়, এটা একটু খেয়াল রাখবেন প্লিজ। এরপরে হচ্ছে আর একটা বিষয়, আমার অ্যালামনাই ভাইরা হয়তো এর জন্য রাগ করতে পারেন। জুলাই পরবর্তী সময় আমি দেখছি যে তাদের ইন্টেনশন হয়তো ভালো ছিল, কিন্তু আমি হয়তো ভুলভাবে ব্যাখ্যা করছি, যে রীতিমতো তারা এখানে বিশ্ববিদ্যালয়টাকে অফিস ওয়ার্ক করতো, মানে আমি জানি না এটা কেন করতো। এইটা স্যারের ওসিলায় হয়তো বন্ধ হয়েছে, এই যেটা আমি রিসেন্টলি দেখছি, এটার জন্য স্যারকে সাধুবাদ। তো সর্বোপরি আমি শেষ করছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।